হ্যালো, হাউ আর ইউ? দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব। কথা দিয়েছিলাম যে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংলিশ সাবজেক্টের টেক্সট এবং গ্রামার, তার প্রত্যেকটি টপিক এবং কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রেগুলার ভিডিও বানাবো। তো আজ তার প্রথম ভিডিও। আজকে আমরা ক্লাস 10-এর ফেবল কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি শুরু করবার আগে কিছু কথা। আমরা যখন যে কোনো কবিতা পড়ব শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য পড়ব না। আমরা যেহেতু এটা একটা লিটারেচার, যেহেতু এটা সাহিত্য, সুতরাং আমরা এর গভীরে প্রবেশ করবার চেষ্টা করব যতটা পারা যায়। ওকে, লেটস স্টার্ট। ওকে, দেখো, যেহেতু কবিতার নাম ফেবল, আমাদের সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ আ ফেবল। ফেবল কি? Fable is a short story in which animals, plants, natural objects like sun, moon, stars, sky, flowers, they act like human beings, they behave like human beings, they speak like human beings, they are the characters. অর্থাৎ একটি ছোট গল্প, যে ছোট গল্পে পশু পাখি, গাছপালা, ন্যাচারাল অবজেক্টস, চাঁদ, তারা, ফুল, পাখি, পাহাড়, এরা সবাই মানুষের মতন করে কথা বলে, মানুষের মতোই আচরণ করে এবং তারাই সেই গল্পের ক্যারেক্টার। এটা এক নম্বর কথা। দুই হচ্ছে, ইট হ্যাজ এ মোরাল। এর একটা নীতি শিক্ষা থাকবে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস মোরাল? এই মোরালের পারপোজ হচ্ছে আমাদের হিউম্যান বিইংসের যে সমস্ত ভুলভ্রান্তি, উইকনেস, সেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এবং পরিশেষে আর একটা কথা, দেয়ার ইজ এ টাচ অফ হিউমার। একটা ফেবেলে একটু মজা থাকে, একটু হিউমার মিনস কৌতুক, রসবোধ। ঠিক যে কারণে বাচ্চাদের খুব প্রিয় হয় এই ফেবলগুলো। যেমন ধরো, দ্য ব্রেভ লায়ন, দ্য কানিং ফক্স, দ্য ফুলিশ ক্রো, দ্য ক্লেভার মাঙ্কি। এই গল্পগুলো বাচ্চাদের খুব প্রিয় হয়, তার কারণ হচ্ছে এর মধ্যে একটা মজা থাকে, এর মধ্যে একটা কৌতুক, রসবোধ লুকিয়ে থাকে। তাহলে ফেবল কাকে বলে এবং তার ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা মোটামুটি বুঝলাম। এক নম্বর কথা, প্ল্যান্টস, অ্যানিমালস, ন্যাচারাল অবজেক্টস, এরা হচ্ছে এর ক্যারেক্টার। দুই হচ্ছে, ইট হ্যাজ এ মোরাল। তিন হচ্ছে, দেয়ার ইজ এ টাচ অফ হিউমার। ওকে, এইবার কবিতাটি শুরু হওয়ার আগে আমরা আর একটা ওয়ার্ড সম্পর্কে জানব, দ্যাট ইজ ট্রান্সেন্ডেন্টালিজম। ওয়ার্ডটা যদিও শুনতে একটু কঠিন, কিন্তু আমাদের বুঝতে হবে। ব্যাপারটা খুব সহজ আর কি। দেখো, যেহেতু আমরা এটা লিটারেচার, তুমি যদি মনে করো যে কবিতাটা পড়ে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার লিখবে, এই কবিতাটা 10 মিনিটে বুঝিয়ে দেওয়া যায় এবং এত আলোচনার কোনো দরকার হয় না। কিন্তু যেহেতু এটা লিটারেচার, আমাকে কিন্তু শুধু কবিতার আক্ষরিক মানে নয়, তার ভেতরের মানে বুঝতে হবে এবং আরও অনেক কিছু জানতে হতে পারে। একটার সঙ্গে আর একটা অনেক কিছু রিলেটেড থাকে, সেগুলো আমাকে জানতে হবে। হোয়াট ইজ ট্রান্সেন্ডেন্টালিজম? ট্রান্সেন্ডেন্টালিজম একটা মতবাদ, একটা বিশ্বাস, যে বিশ্বাসে বিশ্বাসী মানুষেরা এটা মনে করেন যে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, এই পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করছে, ছোট বড়, মেজো সেজো, সজীব নির্জীব, যা কিছু পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটি জিনিসের বা প্রাণের একটি নিজস্ব পারপাস রয়েছে, তাদের নিজস্ব ইউজ রয়েছে। নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউজলেস অর পারপাসলেস। God has created everything in this world for a specific reason. অর্থাৎ গড, সে তুমি ভগবান বলো, আল্লাহ বলো, খ্রাইস্ট বলো, যাই বলো না কেন, যে শক্তি আমাদের সৃষ্টি করেছে, সে প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছে, তার পেছনে একটা স্পেসিফিক কারণ রয়েছে, অকারণে সৃষ্টি করেনি। যা কিছু রয়েছে তাদের গুরুত্ব রয়েছে। ইফ উই ইগনোর দেম, যদি আমরা যাদেরকে আমরা মানে কম গুরুত্বপূর্ণ ভাবি বা গুরুত্বহীন ভাবি, যদি আমরা তাদেরকে সত্যি সত্যি ইগনোর করি, দেয়ার মাইট বি অ্যান ইমব্যালেন্স ইন দ্য হোল সিস্টেম। অর্থাৎ এই পৃথিবী যে সিস্টেমে চলছে, সেই সিস্টেমে কিন্তু বিঘ্ন ঘটবে, সিস্টেমটা বিঘ্নিত হবে। ইনফ্যাক্ট আমরা যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি আজকালকার পৃথিবীতে, সেটা কিন্তু এই ইমব্যালেন্সের জন্যই, এই ভারসাম্যহীনতার জন্যই। ধরা যাক তুমি আগামীকালকে সকালবেলায় ঘুম থেকে উঠে খবরের কাগজে দেখলে যে পৃথিবীর যত কীট পতঙ্গ, পোকামাকড় সবাই মারা গেছে।
আমরা তো কীটপতঙ্গ কাউকে ভালোবাসি না, পোকামাকড় নিশ্চয়ই ভালোবাসি না, ঘরে ঢুকলে ফেলে দিই, মেরে দিই। কিন্তু যদি এটা হয় যে একদিনে পৃথিবীর সমস্ত পোকামাকড় মারা গিয়েছে, আমরা একদম কনফার্ম থাকতে পারি যে 1 বছরও লাগবে না, হয়তো কয়েক মাসের মধ্যে আমাদের গোটা জীবজগৎ নষ্ট হয়ে যাবে। কারণ তাদের বাস্তুতন্ত্রে, ইকোসিস্টেমে বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা মৌমাছি ধরো, একটা প্রজাপতি ধরো, তাদেরকে আমরা খুব ভালোবাসি। প্রজাপতিকে হয়তো দেখতে ভালো লাগে বলে ভালোবাসতেও পারি, কিন্তু তারা কিন্তু পরাগ সংযোগ করে প্রচুর উদ্ভিদের সৃষ্টি করে। তাহলে হঠাৎ করে যেদিন আমি যদি দেখি যে মৌমাছি প্রজাপতি সব একদিনে নষ্ট হয়ে গেল, মরে গেল, তাহলে বাস্তুতন্ত্র নষ্ট হতে পারে, আমাদের যে সিস্টেমে পৃথিবীটা চলছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা ইমব্যালেন্স, একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। সুতরাং এভরি ইন্ডিভিজুয়াল ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স, হ্যাজ দেয়ার ওন সিগনিফিক্যান্স, এবং আমরা তাদেরকে কাউকে ইগনোর করতে পারি না। যদি করি তাহলে কিন্তু বিপর্যয় নেমে আসবে। তো এই যে কবিতাটি আমরা এখন পড়ব, যার নাম ফেবল, তার যিনি কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন, তিনি কিন্তু এই ট্রান্সেন্ডেন্টালিজমের শুধু বিশ্বাসী ছিলেন তা নয়, তিনি এই ট্রান্সেন্ডেন্টালিজমের পথ প্রদর্শক ছিলেন। এবং কবিতাটা যখন শেষ হবে আমরা বুঝতে পারবো যে সারা কবিতা জুড়ে তিনি এই ট্রান্সেন্ডেন্টালিজমকেই এস্টাবলিশ করছেন এবং বলছেন যে নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউজলেস অর পারপাসলেস অর লেস ইম্পর্টেন্ট। প্রত্যেকের জায়গায় সমান গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা সরাসরি কবিতায় ঢুকবো। ওকে, দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন মিন্স পর্বত। পর্বত মানে সে বিরাট, সে বিশাল। আর একটা ছোট্ট স্কুইরেল, স্কুইরেল কি? কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ একটি মাউন্টেন এবং একটি স্কুইরেল, একটা পর্বত এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছে। কী নিয়ে ঝগড়া আমরা এখনও জানি না, কিন্তু বুঝতে পারছি তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, কবি বলছেন। এবং তুমি যদি তুলনা করো আপাত দৃষ্টিতে, একটা পর্বত এবং একটি কাঠবিড়ালি, তারা কখনোই একে অপরের সঙ্গে ফাইট করে, মানে এটা একটা অসম যুদ্ধ। মানে পর্বত তো বিরাট আর কাঠবিড়ালি একটা খুব ক্ষুদ্র প্রাণী আপাত দৃষ্টিতে, তাই না? And the former called the latter little prig. Former means আগের জনকে মাউন্টেন, লেটার বলতে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি। তাহলে আগের জন পরের জনকে মানে মাউন্টেন স্কুইরেলকে বলছেন লিটল প্রিগ। এই লিটল প্রিগ থেকে অনেক কোশ্চেন হয়, আমাদের এই লিটল প্রিগ কথাটাকে ভালো করে বুঝতে হবে। প্রিগ কাকে বলে? হোয়াট ইজ এ প্রিগ? হু ইজ এ প্রিগ? প্রিগ মানে, প্রিগ রিফার্স টু এ পারসন who strictly follows the rule of correct behavior, অর্থাৎ নীতিবান, সঠিক ব্যবহারের আদর্শ নিয়ম নীতি যে স্ট্রিক্টলি ফলো করে চলে তাকে আমরা বলি প্রিগ বা নীতিবান। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, নীতিবান কথাটাকে আমরা খুব পজিটিভলি ইউজ করি, কিন্তু নীতিবাগীশ কথাটাকে আমরা নেগেটিভলি ইউজ করি। ও খুব নীতিবাগীশ, তার মানে অ্যাকচুয়ালি আমরা হয়তো এটা বোঝাতে চাই যে তিনি যে নীতির কথাগুলো বলেন অ্যাকচুয়ালি হয়তো তিনি নিজেই মানেন না সেগুলো। নীতিবাগীশ মানে নীতি সর্বস্ব, এরকম বোঝাতে চায়। তো প্রিগ মানে নীতিবান, এইখানে লিটল প্রিগ মানে ছোট্ট নীতিবাগীশ। মানে দেখো, লিটল বলছে, লিটল কে বলছে? মাউন্টেন বলছে। কাকে বলছে? স্কোয়ারেলকে। দেখো, এই লিটল কথাটার মধ্যে একটা ঔদ্ধত্য জড়িয়ে রয়েছে। কিসের ঔদ্ধত্য? আমি কখন কাউকে বলবো লিটল? আমি তখনই কাউকে লিটল বলবো, কাউকে ছোট করব, যখন আমি দেখাতে চাইবো যে আমি সুপেরিয়র তার থেকে। অর্থাৎ এখানে মাউন্টেন তার নিজের সুপেরিয়রিটি দেখাতে চাইছে কার প্রতি? কার থেকে? স্কুইরেলের থেকে। সে দেখাতে চাইছে যে আমি তার থেকে শ্রেষ্ঠতর, তার সুপেরিয়রিটি দেখাতে চাইছে। এবং লিটল প্রিগ আমি এখনও কার্টুন দেখি মাঝে মাঝে, তো বাংলা কার্টুনে মাঝে মাঝে একটা কথা ইউজ হয়, পিচ্চি। মানে কাউকে অবজ্ঞা করে কিছু মানে কিছু যদি বলতে থাকে আমি পিচ্চি। তো এখানে লিটল প্রিগের আমরা বাংলা করতে পারি পিচ্চি নীতিবাগীশ। অর্থাৎ একটা ছোট্ট কাঠবিড়ালি, তার আবার এত নীতি। মানে এরপরে আমরা দেখব কিন্তু কাঠবিড়ালি সত্যি সত্যি কিছু নীতির কথা বলছে। ঠিক আছে, তো এই লিটল প্রিগটাকে আমরা ধরতে পারি ছোট্ট নীতিবাগীশ। অর্থাৎ এটা করে একটা উপহাস করছে, একটা অবজ্ঞার সুরে মাউন্টেন স্কুইরেলকে বলছে যে তুমি একটা পিচ্ছি নীতিবাগীশ, ছোট্ট একটা
কাঠবিড়ালি, তার আবার এত বড় বড় কথা। ওকে, এবং অবশ্যই সে নিজের সুপেরিয়রিটি দেখাতে চাইছে। বান বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, তুমি অবশ্যই খুব বড়, এ নিয়ে আমার কোনো ডাউট নেই। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ এয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কিন্তু ভেবো না এই পৃথিবীটা কোনো একটা জিনিস নিয়ে তৈরি, বিভিন্ন রকমের জিনিস নিয়ে এই পৃথিবী তৈরি। ঠিক যেমন একটা বছরকে তৈরি করতে যে কোনো একটা ঋতু পারে না আর কি, মানে একটা বছরকে তৈরি করতে সমস্ত ঋতু নিয়েই, মানে আমার পছন্দ হতেই পারে বর্ষাকাল, কিন্তু তাই বলে সারা বছর বর্ষাকাল থাকবে না। আমার পছন্দ হতেই পারে শীতকাল, কিন্তু সারা বছর তো শীতকাল থাকে না। তাহলে প্রত্যেকটা ঋতু একসঙ্গে এসে তবেই তো একটি গোটা ইয়ার, অর্থাৎ একটি গোটা বছরকে সৃষ্টি করে। তুমি কখনোই ভাবতে পারো না যে একটা ঋতু বা যে কোনো এক রকমের জিনিস নিয়ে পৃথিবীটা তৈরি সমস্ত রকমের জিনিস নিয়ে, এবং প্রত্যেকের গুরুত্ব রয়েছে। এইখানে যদি আমরা আরেকটা ইন্টারপ্রিটেশন করি যে বান হয়তো, মানে স্কুইরেল, সে হয়তো এটাও মিন করছে যে এই যে ধরো বলছে যে অনেক রকমের ওয়েদার লাগে, অনেক রকমের ঋতু একসঙ্গে নিয়ে তো একটা ইয়ারের সৃষ্টি হয়। তো ধরা যাক ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড় উঠেছে ধরা যাক, তো সে হয়তো এটাও মিন করছে মনে মনে যে আমি তো টুক করে কোথাও একটা লুকিয়ে পড়তে পারবো। তুমি এত বড় শরীর নিয়ে কোথায় লুকোবে? তুমি বড় হতে পারো, কিন্তু পাহাড় সে তো নিজের ভারেও পড়ে যায়, সে তো দৌড়তে পারে না। আমার শীত লাগলে আমি একটা গরম জায়গা আমি না হয় খুঁজে পেতেই পারি, তুমি তো পেতে পারো না। আমি গরমেও তো আমি একটা জায়গায় লুকিয়ে পড়তে পারি বা ঠান্ডা জায়গা পেতে পারি গাছের মধ্যে। কিন্তু গরম যদি বাড়ে, সূর্যের তাপ যদি বাড়ে, পর্বত তুমি তো গলে পড়বে। অর্থাৎ স্কুইরেল কিন্তু হয়তো তার অবচেতনে সে কিন্তু এটাও মিন করছে। দেখো, পোয়েট যখন কোনো কিছু লেখেন তখন তিনি একভাবে লেখেন, আমরা অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারি অনেক কিছুকে। তো হয়তো এই কথাটার মধ্যে এই 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 যুক্তিটাও হয়তো তার অবচেতনে লুকিয়ে রয়েছে, মানে স্কুইরেলের। ওকে, নেক্সট দেখো, স্কুইরেল বলছে, বান মানে কাঠবিড়ালি, সে বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমি এই পৃথিবীতে যেখানে বিলং করছি, আমি তো খুব ছোট্ট একটি প্রাণী তোমার কাছে, কিন্তু আমি যেখানে বিলং করছি, আমি এই পৃথিবীতে আমার নিজস্ব যে জায়গা, আমি মনে করি না সেটা ডিসগ্রেসফুল, অমর্যাদাপূর্ণ। আমি বিশ্বাস করি যে আমি আমার যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটিও আমার মতো করে মর্যাদাপূর্ণই, এবং আমারও গুরুত্ব রয়েছে। এবং সে কিন্তু বারবার, সে কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে নো ডাউট তুমি অনেক বড়। অর্থাৎ কাঠবিড়ালি, স্কুইরেল, সে কিন্তু পর্বতের যে বিশালত্ব তাকে উপেক্ষা করছে না, কিন্তু এটাই মেন করতে চাইছে যে তুমি এত বড় হয়েও তোমার যা গুরুত্ব, তুমি ভেবো না যে আমি তোমার থেকে কম গুরুত্বপূর্ণ, বা তুমি যা পারো আমি পারি না বলেই যে আমি তোমার থেকে খুব খুব ছোট বা নগণ্য, এটুকু ভেবো না তুমি। নেক্সট দেখো, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি যেমন তোমার মতো এত বড় নই, তুমিও তো আমার মতো এতটা ছোটও নও। আমার তো ছোট হবারও একটা উপকারিতা রয়েছে। ওই যে বললাম একটু আগে যে আমার আমার ঝড় উঠলে তো আমি কোথাও লুকিয়ে পড়তে পারবো, তুমি কোথায় লুকোবে? তোমার বিশাল শরীর নিয়ে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? এরকম বিভিন্ন রকমের একটা, আমি ছোট হলেও আমি কিন্তু অনেক কিছু পারি। কী কী পারি দেখো, আমরা আসছি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আমার মতো তুমি, স্প্রাই মিন্স অ্যালাইভ, ছটফটে, প্রাণবন্ত, ফ্লেক্সিবল। বলছে আমি তোমার মতো বড় না হতে পারি, তুমি আমার মতো ছোট নাও, এবং তুমি আমার মতো প্রাণবন্ত নাও, তুমি আমার মতো ছটফটে নাও। আমি যে মুভ করতে পারি, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি, আমি যে ছুটে বেড়াতে পারি, আমি যে দৌড়তে পারি, আমি যে পৃথিবীর বিভিন্ন স্বাদ আস্বাদন করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে। তুমি তো বিশাল পর্বত হতে পারো, কিন্তু তুমি তো নড়তেই পারো না। তুমি কি নড়তে পারো? আমার মতো অ্যালাইভ তুমি, আমার মতো প্রাণবন্ত, আমার ভিতরে এত লাইফ, তোমার ভিতরে সেই লাইফ কোথায়? আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। আমি কখনো অস্বীকার করবো না যে তুমি আমার চলার রাস্তা তৈরি করে দাও। মানে পর্বতের গায়ে হয়তো সেই রাস্তা দিয়ে, মানে যেটাকে স্কুইরেল ইউজ করে হয়তো, তো সে বলছে আমি তো অস্বীকার করছি না যে তুমি রাস্তাটা তৈরি করে দাও,
কিন্তু তুমি আমাকে নগণ্য ভেবো না। দেখো এটার মধ্যে আমরা আরেকটা, হয়তো সে মনে মনে এটাও ভাবছে যে তুমি এত বড় হতে পারো, কিন্তু আমার কাছে তোমার প্রয়োজন কিন্তু ওইটুকুই, ওই তুমি আমার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছো, হয়তো তার বেশি তেমন কিছু নাও তুমি। আমি ছোট হতে পারি, তুমি বড় হতে পারো, কিন্তু আমার একটা স্কুইরেল ট্র্যাক তুমি তৈরি করে দাও যার উপর দিয়ে আমি যাতায়াত করি হয়তো, কিন্তু এটাই তোমার আমার কাছে তোমার গুরুত্ব। তুমি যে বিশাল কিছু, আমি অন্তত মনে করি না। অর্থাৎ আমাদের দুজনেরই সমান গুরুত্ব রয়েছে। নেক্সট আমরা এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ওয়ার্ডে, ট্যালেন্টস ডিফার। কে বলছে? স্কুইরেলি বলছে। দেন ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস মানে কি? মেধা, প্রতিভা। তো ডিফার করা মানে কি? ভ্যারি করা, ম্যান টু ম্যান ভ্যারি করা। ভ্যারি করা মানে পার্থক্য হওয়া। অর্থাৎ আমার কাছে তুমি যে প্রতিভাটা বলছো আমার কাছে নেই হয়তো, কিন্তু আমি অন্য কিছু পারি যেটা তুমি পারো না। এটাকে বলা হচ্ছে ট্যালেন্টস ডিফার। সেই যে একটা গল্প আছে, দেখো ছবিটা ভালো করে। ধরা যাক এই যে ভদ্রলোক বসে আছেন চেয়ারে, তিনি একটি খেলার আয়োজন করেছে, কে আগে সবার আগে গাছে উঠতে পারে, এবং তাতে সারা বনের সমস্ত পশু পাখি কম্পিট করছে। সবার প্রথমে কে আছে দেখো, একটা পাখি বসে আছে, তারপরে একটা বাদুড় আছে, তারপরে একটা পেঙ্গুইন আছে, তারপরে একটা হাতি আছে, তারপরে একটা মাছ আছে, ওদিকে একটা কুকুর আছে। হ্যাঁ, তো সবাইকে গাছে উঠতে হবে এবং প্রত্যেকে খেলায় নাম দিতে বাধ্য আর কি। তো এরকম অবস্থায় গাছে সবার আগে কে উঠবে? আমরা সবার আগে জানি যে আমরা বাদরটা উঠবে আর পাখিটা উঠবে, আর তো কেউ গাছে উঠতে পারবে না। তো ধরা যাক বলা হলো না, তাহলে হাতির কোনো ট্যালেন্ট নেই, মাছের কোনো ট্যালেন্ট নেই, পেঙ্গুইনটারও কোনো ট্যালেন্ট নেই। তো এবার হাতি যদি বলে আমার মতো শক্তি তোদের গায়ে আছে নাকি দেখা, আয়, তাহলে কি বাকিরা পারবে? এখন যদি মাছ বলে আমি যেরকম জলের মধ্যে থাকি, এটাকেই খেলা করা হোক আর কি, কে 10 মিনিট জলের মধ্যে মুখ ডুবিয়ে বসে থাকতে পারে, তাহলে বাকি সবাই মানে সেটা পারবে না। তার মানে কি, প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি জিনিসের সমান গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে, এবং কেউ কারোর থেকে বেশি নয় কম নয়। আমার যেটা নেই সেটা তোমার আছে, আমার যেটা নেই সেটা তোমার আছে, আবার আমার যেটা আছে সেটা তোমার নেই। দেখো এই প্রসঙ্গে আমাদের এই মাস 4 আগে একটা আব্দুল কাফি স্যারের একটা খুব ভিডিও ভাইরাল হয়েছিল। হ্যাঁ, সেই ভিডিওটা আমরা একবার দেখবো, জানি না তোমরা দেখেছো কিনা, না দেখলে আরেকবার দেখে নাও। ভিডিওটি দেখলে অনেক কিছুর দরজা খুলে যায়, মনের যে বন্ধ দরজাগুলো সেগুলো খুলে যায়। দেখতে হবে ভিডিওটা, ওকে? দেখো। এটা তো মানে বোঝার মতো মেধাটা হয়তো বা সবাইকার থাকবে না, সেটা কিন্তু বৃত্ত দিয়ে বলছি না। না, হ্যাঁ, এটা ঠিক। মেধা না, আমি 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 প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মেধা কথাটা একটা খুব গোলমেলে কথা। পৃথিবীতে যেমনভাবে কোনো কুরূপ লোক নেই, কোনো লোক কুরূপ নয় যেমন, ঠিক তেমনি মেধাহীন লোক পৃথিবীতে অসম্ভব, নেই, হতে পারে না। কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে আমি মেধাবী বা মেধা নেই এটা বলতে ঠিক। ও এটা বুঝতে পারবে না, ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না, ওটা বোঝার মেধা ওর নেই, সো কল্ড। ফলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখবো যে ওর ওই মেধাটা আছে। নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ, চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ, গাল ফর্সাটা সৌন্দর্যের লক্ষণ। ভুল কথা। পৃথিবীতে কোনো মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয়। ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোকের পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয়। আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মেধা। আমি বিশেষ মেধায় পারদর্শী নই মানে আমি পারদর্শী নই, না তা নয়। এইটা হচ্ছে ওই খেলা, ওই যে খেলা মানে ওই যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে, যে এইগুলো হচ্ছে মেধা। আর ও তো পারবে না ওগুলো, আরে পারবে না, ওকে তুই আনছিস কেন খেলায়? আমি দাবা খেলতে পারি না, আমাকে তুই দাবা খেলায় বসিয়ে বলছিস তোমার তুমি বোকা। আজ আমি গান গাইতে পারি, গান গাইতে আয়, তুই দেখ না আমার মেধা আছে কি মেধা নেই। একদম কারেক্ট। ফলে ওই স্ট্রেট জ্যাকেট আরবান এলিটিজম ভয়ঙ্কর। মানে উনি যা মেধাবী না, বাংলাদেশে তো এইটা পড়োনি, অন্য এলিট, তুমি তো চাষা। কিন্তু ও যদি এটা না করে তোমার যে ডাক্তারিটা থাকবে না। এবারে এটা ইন্টারডিপেন্ডেন্ট একটা বিষয়। এবং আরেকটা কথা, কেউ হঠাৎ করে এখানে মানে খুব ইন্টারেস্টিং, এখানে বায়োলজি চলে আসবে খানিক। আমি জানি এই তর্ক আমি করেছি বহুদিন। হ্যাঁ, সবটা তুমি সমাজের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বায়োলজি, জিনের কি কিছু নেই? জিনের মধ্যে মেধার ব্যাপার কি কিছু আছে? কিন্তু আমার কিছু করার নেই, আমি কি করবো? এই থাকে তো, আমি তো আমি করিনি। আমি যেটা করেছি সেটার জন্য আমি তাই রেসপন্সিবল। আমার জিনে যদি কোনো অন্ধকার ঢোকানো থাকে তা আমি তাতে তাই নই, আমি কি করবো?
তোমার সরকার, দেশ, তোমার দায়িত্ব যে আমার এই জিনে এই অন্ধকার আছে, ওই জিনে ওই আলো আছে। ওই আলো জিন নিয়ে তুমি কোনো কথাই বলছো না, তুমি আধার জিনটা নিয়ে কেউ কথা বলছো। তোমার আলোর জিনের সঙ্গে আমি আমার আধার জিনকে কম্পিট করবো কেন? তোমার আধার জিনের সঙ্গে আমি আধার জিন কম্পিট করাও, আজব থিওরি না। তুই তোমার সমান লড়াইটা হবে না। কিছুতেই করতে দেবো না। সেটাই তো অ্যাকচুয়ালি জিনে আমার মেধা না থাকে তো কর, ওই মেধা, এটা আমার কোনো দোষ নেই, তার জন্য আমি অসম্মানিত হতে আরে, পারি না। আমার পরিবারে ডায়াবেটিস জেনেটিক, তো কি করবো আমি আমি? কি করতে পারি? তাহলে কি বুঝলাম আমরা? Everybody in this world is good at something or the other, and he or she can never be judged by their shortcomings. Shortcomings means আমি যেটাতে পারছি, আমি যেটা পারি না, যেটার অভাব আমার, আমি যেটা পারি না সেইটা দিয়ে কখনো আমার জাজমেন্ট হতে পারে না, আমি জাজড হতে পারি না। আমি যেটা পারি সেই পারাটার সঙ্গে তুমি যেটা পারো সেটার কম্পিট করাও আর কি। হ্যাঁ, যেটা আমি পারি না আমাকে জোর করে সেখানে ডেকে নিয়ে এসে তুমি কিন্তু আমাকে সেই খেলায় নামিয়ে তুমি বলতে পারো না যে তোমার ট্যালেন্ট নেই। নেক্সট দেখো, ট্যালেন্টস ডিফার হয়ে গেল। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু ঠিকঠাকভাবে প্রতিস্থাপিত রয়েছে এই পৃথিবীতে। মানে বান, স্কুইরেল, কাঠবিড়ালি সে কিন্তু এখনো বলে যাচ্ছে যে এই পৃথিবীতে যা কিছু দেখছো, ওই যে প্রথমে বলেছিলাম যে নাথিং ইজ ইউজলেস ইন দিস ওয়ার্ল্ড, কিছু ইউজলেস নয়। তো বলছে গড হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, ওই যে প্রথমেই বলেছিলাম, ফর এ স্পেসিফিক রিজন। ওয়াইজলি পুট, সঠিকভাবে, নিশ্চয়ই সেটাকে ভেবেচিন্তেই গড এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যদি ছোট হই আকারে আর তুমি যদি বড় হও, ওই যে একটু আগে যে ভিডিওটা দেখলাম, আমি যদি ছোট হই তো আমি কি করব? আমাকে তো গড আমাকে ওইভাবে পাঠিয়েছে। আর তুমি যদি বড় হও, তুমি তো বড় হয়ে চলাফেরা করতে পারো না, তো তাতেও তোমার কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই ছোট হয়ে জন্মেছি বলে। আমারও কিছু শর্টকামিংস আছে, তুমিও বড় হয়ে জন্মেছো, তোমারও কিছু শর্টকামিংস আছে। সুতরাং সবাইকে নিয়ে চলতে হবে এবং গড সমস্ত কিছুকে খুব সুন্দর করে স্পেসিফিক রিজন অর্থাৎ নির্দিষ্ট কারণ সমিতি পাঠিয়েছেন এবং আমরা সেটা পালন করছি। কেউ কারোর থেকে বেশি বা কম গুরুত্বপূর্ণ নয়। নেক্সট দেখো, ইফ আই কান্ট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। কি দারুণ লাইন না? বলছে আমি তো তোমার মতো, তোমার পিঠে মানে পাহাড়ে বা পর্বতের গায়ে দেখবে জঙ্গল তৈরি হয়, সেখানে অনেক গাছ টাছ থাকে। তো বলছে আমি এতই ছোট আর তুমি এতই বড় যে তুমি এতই বড়, তোমার পিঠে তুমি বন জঙ্গলকে বহন করে নিয়ে চলো, তুমি এতটা বড়, আমি অস্বীকার করছি না। বাট ইউ কান্ট ক্র্যাক এ নাট, কিন্তু একটি ছোট্ট বাদাম তুমি ছাড়িয়ে কখনো খেতে পারো না, একটি বাদাম ভাঙতে তুমি পারো না। এই যে কথাটা বলে, এই কথাটা কেন বলছে স্কুইরেল এই কথাটা বলছে এই কারণ সে দেখাতে চাইছে সেই একটা বিশাল পাহাড় যে বা একটা বিশাল পর্বত যে এত পাওয়ারফুল হয়েও, এত বিরাট হয়েও তার যে হেল্পলেসনেস, তার যে অসহায়তা, কিসের? টু ফিনিশ সাচ এ বেসিক অ্যাসাইনমেন্ট, সাচ এ বেসিক ওয়ার্ক, যে তুমি এত বড় হতে পারো কিন্তু তুমি একটা সামান্য বাদাম ছাড়িয়ে খেতে পারো না, একটি বাদামকে তুমি ভাঙতে পারো না, যেটা আমি পারি। তুমি বড় হতে পারো কিন্তু এই যে বেসিক একটা কাজ, খুব ছোট্ট খুব স্বাভাবিক একটা কাজ, একটা বাদাম ছাড়িয়ে খাওয়া, তুমি তো পারো না, সেটা আমি পারি। আমরা যদি আরও এক্সপ্লেনেশনে যাই, ধরা যাক একটা স্কুলে একটা ক্লাসরুম, টিচার ঢুকেছেন, ঢুকে দেখলেন যে একজনা তাকে নালিশ করছে যে অমুক ছাত্র বা অমুক ছাত্রী স্যার বা ম্যাডাম আপনার কিন্তু চেয়ারে বসেছিল। অর্থাৎ এটা একটা মানে ছাত্রছাত্রীদের কাছে এটা একটা নালিশের জায়গা যে স্যার ম্যাডামের চেয়ারে সে বসবে কেন। তো দেখো, যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটা অবশ্যই টিচারের বসবার জায়গা এবং যে বেঞ্চগুলো রয়েছে সেই বেঞ্চগুলো হচ্ছে স্টুডেন্টসের জন্য। তো আমরা তখন কি বলি? যে স্টুডেন্ট বসেছিল তাকে বোঝায় যে বাবু বড় হও, যোগ্য হও এবং তারপর এখানে বসবে, কোনো অসুবিধা নেই। এইবার ব্যাপারটা হচ্ছে কি,
টিচার যদি সেটা না করে, যদি বলে না আমি সর্বে সর্বা এখানকার, আমি এখানকার সুপ্রিম পাওয়ার, তাহলে একজন স্টুডেন্টও কিন্তু বলতে পারে যে স্যার বা ম্যাডাম আপনি কিন্তু এই স্কুলে জব করছেন আমরা আছি বলে, তাই নয় কি? তাহলে আমাদের এটা বুঝতে হবে যে টিচার আছেন স্টুডেন্টের জন্য, স্টুডেন্টরাও আছে টিচারদের জন্য। প্রত্যেকজনের সঙ্গে রিলেটেড এবং তারা ইন্টারডিপেন্ডেন্ট, তাই তো? ধরো একজন টিচার চেয়ারে বসে পড়াচ্ছেন যখন, এবং একজন স্টুডেন্ট বসে আছে চেয়ারে, এই বেঞ্চে, সেই স্টুডেন্ট কিন্তু বলতে পারে এই কাঠবিড়ালিটার মতোই যে স্যার বা ম্যাডাম আপনি কিন্তু ওই চেয়ারে বসে আছেন, ঠিক আছে, আপনাকে আমরা রেসপেক্ট করছি, শ্রদ্ধা করছি, কিন্তু আপনি কিন্তু এই বেঞ্চে বসে আমাদের মতো দুষ্টুমি করতে পারেন না। ওই যে বললো না, হাফ সো স্প্রাই, আমার মতো প্রাণবন্ত নও তুমি পর্বত। ঠিক তেমনই একজন স্টুডেন্টও কিন্তু বলতে পারে আমরা এত দুষ্টুমি করছি, আপনি পারবেন করতে? অথচ প্রত্যেক গ্রোন আপ মানুষ, বড় হয়ে ওঠা মানুষ, তারা কিন্তু চায় যে আমরা যদি আবার ছোট হয়ে গিয়ে বেঞ্চে গিয়ে বসতে পারতাম, তাই না? কিন্তু সময় তো থেমে থাকবে না। তাহলে আমার আজকে 32 ইয়ার্স এজ, আমার যদি মনে হয় আমি যদি এখন 12 বছরের একটা ছেলে হতাম, গিয়ে বেঞ্চে বসে পড়তাম, অবশ্যই মনে হয়, প্রত্যেক বড় হয়ে যাওয়া মানুষের মনে হয়, কিন্তু আমি তো পারবো না সেটা। তাহলে এটা তো আমার কি বলবো, তাহলে আমার ট্যালেন্ট নেই সেই ট্যালেন্টটা। কিন্তু সেই ট্যালেন্টটা আছে একটা 12 বছরের ছেলের, যে দাপিয়ে বেড়ায় সারা স্কুলময়, হাসি আনন্দ মজা তাদের সঙ্গে লেগে থাকে। তাহলে ওখানে ওই চেয়ারটারও গুরুত্ব রয়েছে, ওই বেঞ্চটারও গুরুত্ব রয়েছে, কেউ কারোর থেকে বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ নয়। এই ছিল আজকের কবিতাটা শেষ হচ্ছে কি করে, যে খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে স্কুইরেল বলে দিচ্ছে যে তুমি এত বড় হতে পারো, কিন্তু তুমি একটা ছোট্ট বাদাম ভেঙে খেতে পারো না। ওকে, তাহলে আমরা একদম প্রথমে যেখানে ছিলাম সেই ট্রান্সেন্ডেন্টালিজম, আমরা সারা কবিতা জুড়ে আমরা দেখলাম সেই সত্যিটাকে প্রতিষ্ঠিত হতে যে নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ পারপাসলেস অর ইউজলেস। প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা প্রাণীর সমান গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে। ওকে, কবিতাটা কমপ্লিট হয়ে গেল। এরপরেও যদি কোনো লাইনের বা কোনো ওয়ার্ডের এক্সপ্লেনেশন চাও, আমাকে কমেন্ট সেকশনে জানাও, অথবা আমাকে পার্সোনাল মেসেজ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, কোনো অসুবিধা নেই। আমি চাইবো খুব সহজে পোয়েম এবং প্রোজ যা আছে ক্লাস 5 to 12 পর্যন্ত, আমি সমস্ত টেক্সট আমি খুব সহজভাবে বুঝিয়ে সেগুলোকে এক্সপ্লেন করবার চেষ্টা করব। যতটা পারা যায় শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। এবং যদি মনে হয় ভিডিও ভালো লাগলো এবং এর পরবর্তী ক্ষেত্রেও এই ভিডিওগুলো উপকারে আসবে, তাহলে সাবস্ক্রাইব করো, আর না হলে করো না। ওকে, আর সাবস্ক্রাইব করলে ওই যে ঘন্টা নাকি একটা আছে, ওটা টং করে বাজিয়ে দিও, তাতে সবার প্রথমে ভিডিও চলে যাবে তোমার কাছে। তো এই ছিল ভিডিও আজকের। ওই যে একবার বললাম না যে একজন পোয়েট যখন কবিতা লিখছেন, তিনি একভাবে লিখছেন, আমরা আরও অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো তোমাদের যদি আরও কিছু মনে হয়, আরও এক্সপ্লেনেশন মাথায় আসে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং আবার বলছি, ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করো ভিডিওটা, যাতে বহু মানুষের কাছে পৌঁছয়। আমি যতটা পারা যায় খুব সহজভাবে প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করব। ওকে, টাটা।